ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। এই ক্লাসে আমরা নিরপেক্ষ ন্যায় নিয়ে আলোচনা করব। নিরপেক্ষ ন্যায়ের উৎপত্তি, নিরপেক্ষ ন্যায়ের গঠন, নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা, উদাহরণ, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, পক্ষ আশ্রয়বাক্য, সাধ্য আশ্রয়বাক্য প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি পারো খাতায় লিখে রাখবে। তো চলো শুরু করি। তবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে। তাহলে আমরা এই ক্লাসে আলোচনা করব নিরপেক্ষ ন্যায় নিয়ে। তাহলে প্রথমেই প্রশ্ন আসে যে নিরপেক্ষ ন্যায় আসলো কোথা থেকে, তাই তো? আমরা এর আগে পড়েছিলাম, আমরা অনুমানকে কত ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ অনুমানকে কত ভাগে ভাগ করা হয়? অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়, তাই তো? একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। এই অবরোহ অনুমানকে আবার কত ভাগে ভাগ করা হয়? অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা হয়, তাই তো? একটাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান আর একটাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানে কি করা হয়? অমাধ্যম অনুমান একটা হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়। আর মাধ্যম অনুমানে কি? দুটি হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়। বোঝা গেল? এই যে মাধ্যম অনুমানটা যে রয়েছে, এই মাধ্যম অনুমানটিকেই বলা হয় ন্যায়। বোঝা গেল? তাহলে ন্যায় কোথা থেকে আসলো? ন্যায় আসলো মাধ্যম অনুমান থেকে। মাধ্যম অনুমানটা কোথা থেকে আসলো? অবরোহ অনুমান থেকে। অবরোহ অনুমানটা আসলো অনুমান থেকে। তাহলে দুটি হেতুবাক্য থেকে যখন একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন সেটাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান, আর এই মাধ্যম অনুমানটিকেই বলা হয় ন্যায়। বোঝা গেল? প্রশ্ন হলো নিরপেক্ষ ন্যায় আসলো কোথা থেকে। দেখো, এই ন্যায়কে যখন তুমি ভাগ করবে তখন এই ন্যায়কে কিন্তু আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অমিশ্র ন্যায় আর একটা হচ্ছে মিশ্র ন্যায়। অমিশ্র ন্যায় অর্থাৎ যখন হেতুবাক্যগুলি এবং সিদ্ধান্তটি একই প্রকারের হবে তখন সেটাকে বলা হবে অমিশ্র ন্যায়। আর যখন হেতুবাক্য এবং সিদ্ধান্ত আলাদা আলাদা প্রকারের হবে তখন সেটাকে বলা হবে মিশ্র ন্যায়। বোঝা গেল? অমিশ্র ন্যায় মানে যদি হেতুবাক্য দুটো প্রাকল্পিক বচন হয়, সিদ্ধান্তটাও যদি প্রাকল্পিক বচন হয় তখন সেটা হবে অমিশ্র প্রাকল্পিক ন্যায়। আবার যদি হেতুবাক্য দুটো বৈকল্পিক বচন হয় এবং সিদ্ধান্তটাও বৈকল্পিক বচন হয় তখন কিন্তু সেটা হবে অমিশ্র বৈকল্পিক ন্যায়। আবার হেতুবাক্যগুলো নিরপেক্ষ বচন এবং সিদ্ধান্তটাও যদি নিরপেক্ষ বচন হয় তাহলে কিন্তু সেটা হবে অমিশ্র নিরপেক্ষ ন্যায়। বোঝা গেল? আর মিশ্র ন্যায় কখন হবে? দেখা গেল হেতুবাক্যটি একটা হচ্ছে বৈকল্পিক বচন, অপর দুটো অর্থাৎ অপর হেতুবাক্যটি নিরপেক্ষ বচন এবং সিদ্ধান্তটা নিরপেক্ষ বচন, তখন সেটা হয়ে যাবে মিশ্র নিরপেক্ষ ন্যায়। হেতুবাক্যগুলোও নিরপেক্ষ বচন হবে এবং সিদ্ধান্তটাও নিরপেক্ষ বচন হবে, তখন কিন্তু সেই ন্যায়টা হবে অমিশ্র নিরপেক্ষ ন্যায়, যেটাকে আমরা সংক্ষেপে বলি নিরপেক্ষ ন্যায় বা ন্যায়। বোঝা গেল? তাহলে আমরা খুব সহজভাবে সংজ্ঞাটা দিতে পারি। তাহলে নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা আমরা কি দিতে পারি? তাহলে যে বলে, তাহলে কি? যে অবরোহ মাধ্যম অনুমানে পরস্পর সংযুক্ত দুটি নিরপেক্ষ হেতুবাক্য থেকে বা দুটি নিরপেক্ষ আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে নিরপেক্ষ ন্যায় বলে। এখানে যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেটাও কিন্তু নিরপেক্ষ বচনই হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা যদি এবার উদাহরণ দেই। উদাহরণ দেওয়ার আগে দেখো, এটা অবরোহ অনুমান কেন? কারণ সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয়। এটা মাধ্যম অনুমান কেন? কারণ এখানে দুটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা নিঃসৃত হয়। বোঝা গেল? আচ্ছা, চলো আমরা একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টিকে ভালোভাবে আরো বুঝতে পারবে।
সকল শিক্ষক হয় কবি, সকল মানুষ হয় শিক্ষক, সুতরাং সকল মানুষ হয় কবি। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিলাম, সকল শিক্ষক হয় কবি, সকল মানুষ হয় শিক্ষক, সুতরাং সকল মানুষ হয় কবি। বোঝা গেল? তাহলে এটা কিন্তু একটা ন্যায়ের উদাহরণ বা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। কারণ এখানে যে বচনগুলো রয়েছে এই বচনগুলো কিন্তু প্রত্যেকটাই নিরপেক্ষ বচন। বোঝা গেল? এবার যদি বলি যে একটা নিরপেক্ষ ন্যায় কি দিয়ে গঠিত হয়, বা একটা নিরপেক্ষ ন্যায়ের গঠন যদি তোমাদেরকে বলতে বলে তাহলে কি বলবে? সকল শিক্ষক হয় কবি, এটা একটা বচন। তাহলে সকল শিক্ষক হয় কবি, এটা কি? এটা হচ্ছে একটা বচন, তাই তো? সকল মানুষ হয় শিক্ষক, এটা কি? এটাও হচ্ছে একটা বচন। আবার সকল মানুষ হয় কবি, এটাও হচ্ছে একটা বচন। তাহলে আমরা প্রথমে কি বলতে পারি? দেখো, একটা নিরপেক্ষ ন্যায় তিনটা বচন দ্বারা গঠিত হয়, তাই তো? আমরা লিখতে পারি একটি নিরপেক্ষ ন্যায় তিনটি বচন দ্বারা গঠিত হয়। তাহলে একটা নিরপেক্ষ ন্যায় কতগুলো বচন দ্বারা গঠিত হয়? একটা নিরপেক্ষ ন্যায় তিনটা বচন দ্বারা গঠিত হয়। এবার দেখো, সকল মানুষ হয় কবি, মানুষ হচ্ছে একটা পদ, কবি হচ্ছে একটা পদ, তাই তো? একইভাবে মানুষ একটা পদ, শিক্ষক একটা পদ, শিক্ষক একটা পদ, কবি একটা পদ। তাহলে দেখো, একটা পদে দুবার করে কিন্তু ব্যবহার করা হয়েছে, তাই তো? তাহলে এখানে টোটাল কটা পদ রয়েছে? টোটাল তিনটা পদ রয়েছে। এই তিনটা পদে দুবার করে কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে একটি নিরপেক্ষ ন্যায়ে তিনটি পদ থাকে। তাহলে একটা নিরপেক্ষ ন্যায়ে তিনটা বচন থাকে, ঠিক একইভাবে একটা নিরপেক্ষ ন্যায় কিন্তু তিনটা পদ থাকে। বোঝা গেল? তাহলে মানুষ একটা পদ, কবি একটা পদ এবং শিক্ষক একটা পদ। এই তিনটা পদে কিন্তু দুবার করে ব্যবহার করা হয়েছে, কিন্তু পদ এখানে কটা? তিনটা। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা আরো বলতে পারি যে একটা নিরপেক্ষ ন্যায়ের হেতু বাক্যগুলো নিরপেক্ষ বচন হয়। বলতে পারি নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয়। বলতে পারি যে হেতু বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয় নিরপেক্ষ ন্যায়। আবার বলতে পারি যে হেতু বাক্যগুলো সাজানোর পরে সিদ্ধান্তটাকে সাজাতে হয়, অর্থাৎ সিদ্ধান্তটাকে লিখতে হয়। তাহলে এখানে দেখো, এই যে নিরপেক্ষ ন্যায়টাতে বচন কয়টা রয়েছে? তিনটা রয়েছে। এই তিনটা বচনের মধ্যে দেখো সুতরাং চিহ্ন একটা রয়েছে। এই সুতরাং চিহ্ন দিয়ে যে বচনটা রয়েছে এই বচনটিকে বলা হয় সিদ্ধান্ত। বোঝা গেল? তাহলে সুতরাং চিহ্ন দিয়ে যে বচনটা থাকে সেই বচনটিকে বলা হয় সিদ্ধান্ত। আর উপরের যে বচন দুটো থাকে এই উপরের বচন দুটোকে বলা হয় হেতু বাক্য বা আশ্রয় বাক্য। তাহলে উপরের বচন দুটিকে বলা হয় হেতু বাক্য বা
আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য। আর সুতরাং চিহ্ন দিয়ে যে বচনটা থাকে সেটাকে বলা হয় সিদ্ধান্ত। তো হেতু বাক্য সিদ্ধান্ত কাকে বলে সেটা আমরা আগেই আলোচনা করেছিলাম। এবার দেখো, এই যে হেতু বাক্যগুলো যে রয়েছে, এই হেতু বাক্যগুলোর কিন্তু আরো অন্য নাম রয়েছে, তাই তো? তো হেতু বাক্যগুলোর কি নাম রয়েছে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে এই পক্ষপদ, সাধ্যপদ আর হচ্ছে হেতুপদকে। দেখো, সকল মানুষ হয় কবি, অর্থাৎ সিদ্ধান্তটার কথা বলছি, সকল মানুষ হয় কবি। মানুষটা কি? মানুষটা হচ্ছে উদ্দেশ্যপদ, তাই তো? মানুষটা হচ্ছে উদ্দেশ্যপদ। কবিটা কি? কবিটা হচ্ছে বিধেয় পদ। তাহলে পক্ষপদ কাকে বলা হচ্ছে? সিদ্ধান্তের উদ্দেশ্য পদটাকে বলা হয় পক্ষপদ। তাহলে পক্ষপদ কাকে বলা হচ্ছে? সিদ্ধান্তের উদ্দেশ্য। তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয় পক্ষপদ। মনে থাকবে? তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয় পক্ষপদ, বা আমরা উল্টা দিকে বলতে পারি যে পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে সেই পদকে বলা হয় পক্ষপদ। বোঝা গেল? আচ্ছা, এই যে পক্ষপদটা যে রয়েছে, এই পক্ষপদটাকে এস দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে পক্ষপদকে কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়? পক্ষপদকে এস দ্বারা চিহ্নিত করা হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে সাধ্যপদ কাকে বলবে? দেখো, যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে বা সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় সাধ্যপদ। তাহলে কি বলতে পারি? সিদ্ধান্তের বিধেয় পদকে, সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় সাধ্যপদ, বা যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে সেই পদকে বলা হয় সাধ্যপদ। এই সাধ্যপদকে পি দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে কবিকে আমরা কি দ্বারা চিহ্নিত করব? পি দ্বারা। বোঝা গেল? তাহলে যে পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে সেই পদকে বলা হয় পক্ষপদ, যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে সেই পদকে বলা হয় সাধ্যপদ। পক্ষপদকে এস দ্বারা চিহ্নিত করা হয় আর সাধ্যপদকে পি দ্বারা চিহ্নিত করা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, এই যে মানুষ, মানুষ কি? মানুষ হচ্ছে পক্ষপদ, তাই তো? এই মানুষ পদটা আর কোথায় আছে? এই মানুষ পদটা ঠিক এর উপরে আছে, তাই তো? তাহলে মানুষ পদটা এই যে হেতু বাক্যটা, এই হেতু বাক্যটাতে রয়েছে, তাই তো? তাহলে মানুষ পদটা এই হেতু বাক্যে রয়েছে। এখানে আরো একটা কথা বলে দেই, এই যে প্রথম প্রথম যে হেতু বাক্যটা, এই প্রথম হেতু বাক্যটাকে বলা হচ্ছে প্রধান হেতু বাক্য, প্রধান হেতু বাক্য। আর পরের যে হেতু বাক্যটা এটাকে বলা হয় অপ্রধান হেতু বাক্য। বোঝা গেল? আচ্ছা, তাহলে পক্ষপদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থান ছাড়াও পক্ষপদ উপরের কোনো একটা স্থানে থাকবে। এই যুক্তিতে অর্থাৎ এই উদাহরণে উদ্দেশ্য স্থানে আছে, এই হেতু বাক্যটার উদ্দেশ্য স্থানে আছে, কিন্তু অনেক সময় উদ্দেশ্য স্থানে না থেকে এই পক্ষপদটা বিধেয় স্থানেও থাকতে পারে। বোঝা গেল? অর্থাৎ পক্ষপদ ঠিক উপরের হেতু বাক্যটিতে থাকবে। উপরের হেতু বাক্যটি মানেই হচ্ছে অপ্রধান হেতু বাক্যে থাকবে। তাহলে এই অপ্রধান হেতু বাক্যে পক্ষপদ থাকার জন্য এই অপ্রধান হেতু বাক্যকে বলা হয় পক্ষ আশ্রয় বাক্য। বোঝা গেল? পক্ষ আশ্রয় বাক্য। তাহলে অপ্রধান হেতু বাক্যকে কেন পক্ষ আশ্রয় বাক্য বলা হয়? কারণ পক্ষপদ অপ্রধান হেতু বাক্যে থাকবে। ঠিক একইভাবে
এই সাধ্যপদ, দেখো সাধ্যপদ একদম সবার উপরে যে হেতুবাক্যটা রয়েছে, এই সবার উপরের হেতুবাক্যটার কোনো একটা জায়গায় থাকবে। সেটা উদ্দেশ্য স্থানেও থাকতে পারে, আবার বিধেয় স্থানেও থাকতে পারে, কিন্তু এই উদাহরণটিতে বা এই বচনটিতে বিধেয় স্থানে আছে, তাই তো। দেখো কবি হচ্ছে সাধ্যপদ, এই কবি পদটা একদম সবার উপরের যে হেতুবাক্যটা রয়েছে সেখানে রয়েছে, তাই তো। অর্থাৎ সাধ্যপদ প্রধান হেতুবাক্যে থাকবে, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা উদ্দেশ্য স্থানেও থাকতে পারে, আবার বিধেয় স্থানেও থাকতে পারে। এর জন্য এই প্রধান হেতুবাক্যের অপর নাম সাধ্য আশ্রয় বাক্য বা সাধ্য হেতুবাক্য। তাহলে বোঝা গেল, তাহলে প্রধান হেতুবাক্যকে বলা হয় সাধ্য হেতুবাক্য বা সাধ্য আশ্রয় বাক্য, কারণ সেখানে সাধ্যপদ থাকে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই মানুষ আর কবি ছাড়াও এখানে আরো কিন্তু একটা পদ রয়েছে, এই যে শিক্ষক পদটা, তাই তো। দেখো শিক্ষক পদটা প্রধান হেতুবাক্য এবং অপ্রধান হেতুবাক্যে রয়েছে, কিন্তু সিদ্ধান্তে কিন্তু সেই পদটা নেই। তাহলে যে পদ যে পদ হেতুবাক্য দুটিতে থাকে, হেতুবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, কিন্তু সিদ্ধান্তে থাকে না, সেই পদকে বলা হচ্ছে হেতু পদ। বোঝা গেল? তাহলে যে পদ আশ্রয় বাক্য বা হেতু বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, সেই পদকে বলা হচ্ছে হেতু পদ। এই হেতু পদকে মধ্যপদও বলা হয়। তাহলে হেতুপদ বা মধ্যপদ। তাহলে প্রশ্ন হলো, পক্ষপদকে যদি এস দ্বারা আর সাধ্যপদকে যদি পি দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে হেতুপদকে নিশ্চয়ই কোনো না কোনো বর্ণ দ্বারা চিহ্নিত করা হবে। হেতুপদকে এম দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে হেতুপদ বা মধ্যপদকে কি দিয়ে চিহ্নিত করা হয়? এম দ্বারা চিহ্নিত করা হয়। বোঝা গেল? তাহলে দেখো আরো একবার ভালো করে বলছি, সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয় পক্ষপদ। এই পক্ষপদ ঠিক অপ্রধান আশ্রয় বাক্যে থাকে, এর জন্য অপ্রধান আশ্রয় বাক্য বা অপ্রধান হেতু বাক্যকে বলা হয় পক্ষ আশ্রয় বাক্য। সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় সাধ্যপদ। এই সাধ্যপদ প্রধান হেতুবাক্য বা প্রধান আশ্রয় বাক্যে থাকে জন্য প্রধান হেতুবাক্যকে বলা হচ্ছে সাধ্য হেতুবাক্য বা সাধ্য আশ্রয় বাক্য। আর যে পথ দুটো বা যে পথটি হেতুবাক্যগুলিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, সেই পথকে বলা হচ্ছে মধ্য পথ। বোঝা গেল? পক্ষপদকে এস দ্বারা, সাধ্যপদকে পি দ্বারা এবং হেতুপদ বা মধ্যপদকে এম দ্বারা চিহ্নিত করা হয়। আশা করি খুব সহজেই তোমরা বুঝে গেছো। তাহলে পক্ষ আশ্রয় বাক্য কাকে বলা হচ্ছে? তাহলে নিরপেক্ষ ন্যায়ে অপ্রধান হেতুবাক্যকে বলা হয় পক্ষ আশ্রয় বাক্য। উল্টা দিকে প্রশ্ন আসতে পারে যে সাধ্যপদ, মনে করো সাধ্যপদ সিদ্ধান্তের বিধেয় স্থান ছাড়া আর কোথায় থাকে? তাহলে সাধ্যপদ সিদ্ধান্তের বিধেয় স্থান ছাড়া আর কোথায় থাকে? প্রধান হেতুবাক্যে। প্রধান হেতুবাক্যের যে কোনো জায়গায় থাকতে পারে, উদ্দেশ্য স্থানেও থাকতে পারে, আবার বিধেয় স্থানেও থাকতে পারে, কিন্তু অবশ্যই থাকবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের সারসংক্ষেপ। তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু নিরপেক্ষ ন্যায়ের একটা কনসেপ্ট তোমাদের তৈরি হবে, যেটা পরবর্তীতে কিন্তু তোমাদের কাজে লাগবে এবং পরবর্তী ক্লাসে তোমরা খুবই সহজভাবে পরবর্তী ক্লাসগুলোকে বুঝতে পারবে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।